জয় শ্রীরাম বলতে বলেনি, বলেছে যে তোর কোনো বাবা বাঁচাবে না, পুলিশের অধিকার আছে না। পুলিশ জনগণের চাকর, জনগণ পুলিশের চাকর নয়। এই অল্প বয়সে বাল্য বিধবা হলো বলে সে স্বামীহারা হয়ে দিশেহারা হয়ে যাচ্ছে, কীভাবে সে তার বাকি জীবনটা কাটাবে। বলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই ওই রাজদীপ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতা নেই, এখানকার যে বিধায়ক, এখানকার যে সাংসদ তার বাপেরও ক্ষমতা নেই, তারা সঠিক বিচারের জন্য আওয়াজ তুলবে। তারা যে আবু সিদ্দিককে পিটিয়ে গণহত্যা যে পুলিশ অফিসার করেছে তার ফাঁসির ব্যবস্থা করছি না, তার ফ্যামিলি তারা এখন করে আমরা এই উর্দিটা পড়েছি মানে আমরা যা কিছু তাই করতে পারি। এটা হলো আমাদের আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি, বুঝতে পারছেন? এবার আপনাদের যে কথা বলতে পারে, যে এইসব সম্বন্ধে বলছে, এখানে নেই। আচ্ছা, তাদের থানায় কি কোনো লিখিত দিয়েছে এরকম কিছু বুঝতে পারছেন? মানে থানায় আজকে দিয়েছে। আচ্ছা, বলছি মারা যাওয়ার পর কোনো কমপ্লেন করা হয়েছে? না, থানায় কমপ্লেন হয়নি। হয়েছে কালকে দিয়েছিল। কার্ড দিয়ে যাচ্ছি, তাহলে আপনারা একটু কাজ করবেন, আমার সাথে একটু যোগাযোগ রাখতে বলবেন, ঠিক আছে? তারপর বাকিটা আমরা দেখছি কী করে, বুঝতে পারছেন আমার কথা? ওদের বাড়ির পরিবারের যে থানায় আমরাও যাবো, থানায় ওটা না, আমরা এসেছি আগে স্পটটা দিতে। আমরা পুলিশ আসলে আমরা অনেকে এখানে উপস্থিত আছি। আমি শুনেছি যেটা ফেসবুকে অনলাইনে ওনার কাকা কেস করেন, তারপরেও পুলিশ সন্দেহজনকভাবে নিয়ে গেছে, এটা নিয়ে যেতে পারে না, এটা আইনত অপরাধ। আমরা যদি সিস্টেমটা যদি আজকে জানতাম, আমার মনে হয় উনি আজকে পুলিশ স্টেশনে যেতে হতো না। কারণ নামে অভিযোগ থাকলে তার অ্যারেস্ট ওয়ারেন্ট পুলিশ দেখাতে বাধ্য। পুলিশ বলে যা কিছু করতে পারে, এটা একদম কোনো গণতান্ত্রিক অধিকার কারোর উপরে দেওয়া হয়নি। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে। আমরা স্বাধীন ভারতে বাস করি, কেউ চাইলে আমাদের উপরে অন্যায় অত্যাচার করতে পারে না, ঠিক আছে? তো আমরা এতে এখনও সচেতন হওয়া উচিত আছে। আনিস খানের পরে এই ফেরে একটা যে ঘটনা, কোনো পুলিশের কাছে আমরা কেন দিই? পুলিশের কাছে দেওয়া তার সেফটির জন্য। তো পুলিশ মারবে বা নিয়ে গিয়ে এই পারমিশন পুলিশকে দেওয়া হয়নি। আমরা যদি এখনও নিজেরা না সচেতন হই, তাহলে আজকে কারোর আপনার ভাইয়ের বাচ্চা গেছে, কাল আপনার বাচ্চা যাবে। যদি আমরা এখনও না প্রতিবাদ করি, তাহলে কালকে যখন আমার বাচ্চা যাবে তখন প্রতিবাদ করার লোকটা থাকবে না। কারণ আস্তে আস্তে এটা তো সমাজে এই পরিণতি দাঁড়িয়ে আছে। ওরা মনে করেছে ওরা পোশাকটা পরে আসে বলে ওই পোশাকে প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু না, ওই পোশাকের গুরুত্বটা আমরাই দিয়েছি। আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যদি কেউ 1 টাকা বিস্কিট কিনে সেই টাকার ট্যাক্স দিয়ে ওদেরকে চাকরিতে মাইনে দেওয়া হয়, তো আমাদের সুরক্ষিত রাখার জন্য। সেখানে আমার ঘরের বাচ্চা কেন নিরীহভাবে সে তার প্রাণটা হারাবে? তার অপরাধটা কি? অপরাধ থাকলে সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। দেশের উদ্দেশ্য বলতে চাই যে মুখ্যমন্ত্রী আগে কুকুর মরলে, বিড়াল মরলে সেখানে দৌড়ে যেতেন। তার ব্যাপারটা ছিল কেন? এসে বসে ভাই লুটে পেটে চাই, অর্থ ক্ষমতা আর গদির জন্য তিনি ছুটে যেতেন। তিনি মানুষের স্বার্থে যেতেন না, তিনি জনগণের স্বার্থে যেতেন না, দেশের শান্তি সংহতির জন্য যেতেন না, দেশের সম্প্রীতির জন্য যেত না, দেশের ঐক্যর জন্য যেত না। তিনি গেছেন কুকুর মরলে দৌড়ে যেতেন, মানুষ মরলে দৌড়ে যেতেন, বিড়াল মরলে দৌড়ে যেতেন, দফায় দফায় অবরোধ করতেন, রাস্তা অবরোধ, ভাঙচুর বন্ধ, এগুলো করতেন নিজের স্বার্থের জন্য। তার স্বার্থ পূরণ হয়ে গেছে। খোলা জায়গা থেকে 39টা বাড়ির মালিক হয়ে গেছে, তার ছেলে কোটিপতি হয়ে গেছে। তাই কালীঘাটের বাড়ির সামনে রাস্তা পর্যন্ত দখল করে নিয়েছে, তার বাড়ির সামনে ফুট পর্যন্ত দখল করে নিয়েছে, অন্য জায়গায় হকার উচ্ছেদ করছে, অন্য জায়গায় পরপর একাধিকভাবে মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে। আজ মমতা ব্যানার্জি নীরব। আর মুসলমানদের উদ্দেশ্যে বলবো, দলিতদের উদ্দেশ্যে বলবো, আদিবাসীদের উদ্দেশ্যে বলবো, সমস্ত বিভেদ বলে, এই রাজনৈতিক ভেদাভেদি বলে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদী তৃণমূলকে মণিপুর এবং আসাম এবং তার সঙ্গে উত্তরপ্রদেশ ছাড়িয়ে চলেছে, গুজরাট ছাড়িয়ে চলেছে বাংলার সন্ত্রাস। ভোটের সময় যদি এত গুন্ডা পুলিশ দিয়ে যদি ক্ষমতা দখল করতে পারে, অন্য সময় যদি এত শক্তি প্রয়োগ করতে পারে, তাহলে আজকের যে মানুষটা এখান থেকে তার প্রাণ চলে গেল পুলিশের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী এখন নীরব কেন? তিনি পুলিশমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এখনও পর্যন্ত কোনো বিবৃতি দিলেন না কেন? তাহলে 1 জুন যে আইনটা পাস হচ্ছে পার্লামেন্টে, আমরা দেখতে চাই তৃণমূল বিজেপি আলাদা না তৃণমূল বিজেপি এক? পার্লামেন্টে যতগুলো সাংসদ গেছেন নবনির্বাচিত হয়ে, এবং দিল্লি যে সরকার তারা 1 জুন যেটা আইন পাস করেছে যে প্ররোচনাভাবে বা গণপিটুনি মারলে তার ফাঁসি বা যাবজ্জীবন জেল হবে, সঙ্গে তার বাড়িতে ওই যে নিহত পরিবারের গোটা পরিবারের সুরক্ষার জন্য নিরাপত্তার ব্যবস্থা এবং অর্থনৈতিকভাবে কম করে 10 লক্ষ টাকা ফাইন হবে। আমরা দেখতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তারা সেই আইনটা কার্যকরী করছে কিনা। কারণ তারা আইনের জায়গায় গিয়েছে, জনগণের ভোট নিয়ে গিয়েছে, জনগণের কথাটা ঠিক বাস্তবায়িত করে কিনা। এই জায়গা দাঁড়িয়ে আমরা ডিমান্ড করছি
সরকারি যে আইনটা পাস করেছে পার্লামেন্টে, সেই আইনটা কার্যকরী করে অবিলম্বে এই দোষী পুলিশদের বিরুদ্ধে সঠিকভাবে বিচার বিভাগে তদন্তের মধ্যে দিয়ে এদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। এবং এর পরিবারের সঙ্গে যতগুলো এই পুলিশ অফিসারের সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকের মিনিমাম 10 লক্ষ টাকা করে ফাইন করে 5 জনের 5 10 50 লক্ষ টাকা এই পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে। সাথে এই 5 জনের ফাঁসি চাই, এই দাবি আমরা রাখছি। এবং আমার সাথে সাথে বাংলার সমস্ত সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠন এবং সর্বোপরি সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে আহ্বান করব, ঐক্যবদ্ধভাবে বাংলার প্রতিবাদের এই আওয়াজ তুলুন এবং সবাই মিলে আন্দোলনমুখী হন, তাহলে বাংলা সুরক্ষিত হবে। নাহলে বাংলা সুরক্ষিত দেখা যাবে বলে মনে হচ্ছে না। যেমন আকাশ ঘন্টায় ঘন্টায় মেঘ হয়ে আসছে, মানুষের জীবন ঘন্টায় ঘন্টায় বিপদে আসছে। এই বিপদের ছায়া বারবার দেখছি, তারপরেও যদি আমরা সতর্ক না হই আগামী দিনে পুরো অন্ধকারে হারিয়ে যাব, খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম আপনার সাথে একটু কথা বই করে বলবেন। পুলিশ তুলে নিয়ে গিয়ে চোরের অপরাধে তাকে মেরেই দিল, প্রাণ থেকে কেড়ে নিল। কি বলবেন এ বিষয়ে কিছু বলার নেই। এটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা খুব দুঃখজনক। এটা হচ্ছে বহুদিন ধরে। তো আমরা এই প্রতিবাদটা করছি না বলে মানে এটা চলতেই থাকে। বারাইপুরে যে 4টে পুলিশ 4 জনকে পুলিশ পিটিয়ে খুন করা হয়েছিল, তখনও যেটি এটা নিয়ে বৃহত্তম আন্দোলন হতো, আমার মনে হয় সে জায়গায় পুলিশ সজাগ হতো। ওরা জানে যে ওদের মন্ত্রী, পুলিশ মন্ত্রী হলো মাননীয় মুখ্যমন্ত্রী। ওইটা একটু মিসগাইড হচ্ছে। বারুইপুরে যে 4 জনকে পিটিয়ে মেরেছিল, আমি রাস্তা থেকে আসছিলাম, ঘটনাটা জানার পর আমি পুলিশকে মেল করি রাত্রেবেলা, যেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোস্টমর্টম করতে হবে। এবং সেই চাপাচাপির পরে 3 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের চিঠি করে এবং তাদের পরিবার পিছু কিছু একটা টাকা ফাইন হয় এবং কর্মস্থানের জন্য একটা ছোট ছোট করে অফিসিয়ালি কাজ দিয়েছে, সেই ব্যবস্থাটা হয়েছে। কিন্তু সেটা না, এইটার পরিপূর্ণ চাই। এই ঘটনা পরপর ঘটছে, এর পরিবারকে, যে পুলিশগুলো এই ঘটনাগুলো ঘটেছে তাদের ফাঁসি চাই। 1 জুন যে আইন পাস হয়েছে সেই আইনের অনুযায়ী, এবং এর ফ্যামিলিকে, যে 5 জন দোষী পুলিশ অফিসারের সঙ্গে যুক্ত, একজন মহিলা পুলিশ সহ, এই 5 জনের ফাঁসির সাথে সাথে তাদের সম্পত্তি বিক্রি করে 1 জনের 10 লক্ষ টাকা করে ফাইন করে এই পরিবারের হাতে তুলে দিতে হবে, সেই ডিমান্ড আমরা রাখছি। পরিবারের কি বলবেন, কি সমবেদনা জানাবেন? পরিবারের সমর্থনা জানার মতো কোনো সন্তান যদি কোনো মার কোল থেকে চলে যায় না, তার বলার কোনো ভাষা থাকে না। যার কোলে সন্তান হারায় সেই মা জানে। তার মা অসুস্থ ছিল, সন্তান পানি খেতে চেয়েছিল, পুলিশ তার ফ্রিজের মধ্যে মুখটা গুজে দিয়েছে, কারণ সে পানি খেতে চেয়েছে, এটা তার অপরাধ। পানি খেতে চাইলেও পুলিশ যেই নির্মম অত্যাচার করছে, এর যদি এর কোনো প্রতিক্রিয়া যদি না হয়, আমার মনে হয় এটা চলতে থাকবে। এটা চলছে বাংলায় বহুদিন আগে থেকে। আমাদের এর জন্য দায়ী আমরা সাধারণ মানুষ। কারণ আজকে পুলিশ প্রশাসনকে আমরা এতটাই গুরুত্ব দিয়ে ফেলেছি যে ওরা যা খুশি তাই করতে পারে। ওরা মনে করে আমরা এই উর্দিটা পড়েছি মানে আমরা যা কিছু তাই করতে পারি, কিন্তু এটা ঠিক নয়। এটা অন্যায় হয়েছে, শুধু অন্যায় নয়, নির্মম অত্যাচার হয়েছে। তার সঙ্গে সে বাড়িতে ছিল না। কোনো মানুষ যদি চুরি করে, তার সেই চুরি অ্যারেস্ট ওয়ারেন্টটা তাকে দেখাতে হয়। হয়তো ওরা গ্রামে বাস করে, জানে না বলে, তাই জন্য নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে এই নির্মম অত্যাচার করা তার সঙ্গে অন্যায় হয়েছে, 100% অন্যায় হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে আমার মনে হয় না কিন্তু ওই 10 লাখ টাকা 50,000 টাকা দিয়ে কোনো কিছু প্রতিক্রিয়া হবে। ওদের শাস্তির দাবি করা উচিত এবং পরিবারের স্ট্রং হয়ে দাঁড়িয়ে এটা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়ে যাতে ওরা শাস্তি পায়, এই ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। কোনো মায়ের কোলে তার সন্তান যেন এইভাবে ছিনিয়ে নিয়ে গিয়ে পুলিশ না মেরে ফেলতে পারে, এটা আমাদের খেয়াল রাখা উচিত এবং এটা নিয়ে বৃহত্তম আন্দোলন করা উচিত, এটা বলে আমি মনে করি। আমি কথা বলতে সত্যি আমি পাচ্ছি না, কারণ আমার ননদ খুবই অল্প বয়স্ক, এখন 18 বছর তার হয়নি। এই অল্প বয়সে বাল্য বিধবা হলো বলে সে স্বামীহারা হয়ে দিশেহারা হয়ে যাচ্ছে, কীভাবে সে তার বাকি জীবনটা কাটাবে। তো এই যে অন্যায় অত্যাচার, পুলিশের নির্মম অত্যাচার, আমি চাই এর যথাযোগ্য শাস্তি হোক। সবাই এগিয়ে আসুক, অন্যান্য যারা আছেন সাহায্যকারী হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা যথাযথ এগিয়ে আসার চেষ্টা করছেন এবং আরও এগিয়ে তার প্রতিবাদ গড়ে তুলুক, তারা গর্জে উঠুক এই অন্যায়ের বিরুদ্ধে। সবাই মিলে একত্রিত হয়ে এই পুলিশ প্রশাসনের বর্বরতার বিরুদ্ধে আইনের লড়াই লড়বেন। হ্যাঁ, চেষ্টা করতেই হবে। চাইবো যে তার ফ্যামিলির লোকজন এটা নিয়ে লড়াই করুক, কারণ যদি লড়াই করে আপনারা পাশে থাকবেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমরা